দীপ্ত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গণভোটে বিএনপি হাঁ ভোট দিবে, জানালেন নজরুল ইসলাম। পোস্টাল ব্যালট সংশোধনের দাবি। চতুর্থ দিনের শুনানিতে 53টি আপিল মঞ্জুর, বাতিল 17টি। সবার জন্য সমান পরিবেশ চান প্রার্থীরা। জনপ্রত্যাশা পূরণে দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা, নাগরিক সংলাপে বক্তাদের মত। বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারত যাওয়ার অনুরোধ আইসিসির, আগের সিদ্ধান্তে অনড় বিসিবি। গণভোটে বিএনপি হাঁ ভোট দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এই কথা জানান। এ সময় পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসকে বৈষম্যমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন তিনি। এদিকে ইসিতে চতুর্থ দিনের শুনানিতে ঢাকা 2 আসনের জামায়াত প্রার্থী আব্দুল হক সহ 53 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এদিন বাতিল হয়েছে 17টি আবেদন। মঙ্গলবার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে যান বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলটির নেতারা ইসিকে দ্বৈত নাগরিকত্বের কারণে কারো প্রার্থিতা বাতিল না করার আহ্বান জানান। এছাড়া গণভোটে হাঁ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত বলে জানান নেতারা। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা হাঁ ভোট দেব, এটা আমাদের সিদ্ধান্ত। বিভিন্ন দেশে পাঠানো পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে একটি রাজনৈতিক দলের প্রতীক উদ্দেশ্যমূলকভাবে আগে রাখা হয়েছে অভিযোগ করে তা সংশোধনের দাবি জানায় বিএনপি। দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিপক্ষে শুনানির চতুর্থ দিনে 70টি আপিল নিষ্পত্তি হয়। 4 দিনে 282টি আপিল শুনানি শেষে মোট 204 জন প্রার্থী আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা পেয়েছেন। ঋণখেলাপি, স্বাক্ষর জটিলতা সহ বিভিন্ন অভিযোগে প্রার্থিতা বাতিল হয়েছে বিএনপি, এলডিপি, জেএসডি ও স্বতন্ত্র প্রার্থী সহ 17 জনের। তারা ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। ষড়যন্ত্র এবং পক্ষপাতিত্ব, এই 3টে শব্দ বলে গেলাম। নির্বাচনী প্রতীক বরাদ্দের আগেই অনেকে পোস্টারিং শুরু করে দিয়েছে। একটা গণতান্ত্রিক, একটা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি। ঋণখেলাপির অভিযোগ বাতিল করে ঢাকা 2 আসনে জামায়াত প্রার্থী আব্দুল হকের মনোনয়ন মঞ্জুর করে ইসি। প্রার্থিতা ফেরত পান সিপিবির 8 জন এবং জাতীয় পার্টির 5 জন। এখনো ভোটাররা আতঙ্কিত, আমরা দেখছি এখনো প্রার্থীরা আতঙ্কিত। এই আতঙ্ক কাটানোর দায়িত্ব বর্তমান সরকারের। নির্বাচন ছাড়া অন্য কিছু বর্তমান সরকারের আর চিন্তা করা উচিত না। 1 টাকাও কারো কাছ থেকে লোন করিনি। আমি আল্লাহর মেহেরবানিতে একটা কোম্পানিতে শুধু ফিলান্থ্রপিক্যাল কাজে একটা সিগনেচার করেছিলাম মাত্র। ভোটের মাঠের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি জানান প্রার্থীরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করার বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে গত 7 জানুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করে আরেকটি বেঞ্চ। গত 5 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট রিটে বিবাদী করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়া 1 আসনে জমে উঠেছে ভোটের আলোচনা। এই আসনে বিএনপির দাপট থাকলেও হাল ছাড়ছেন না জামায়াতের প্রার্থী। সামাজিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। 468 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ভারত সীমান্তবর্তী কুষ্টিয়া 1 দৌলতপুর আসন। এই আসনটি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও 2008 সালের নির্বাচনে তাদেরকে পরাজিত করে আওয়ামী লীগ।
স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, নদী ভাঙন রোধ, মাদক ও হানাহানি মুক্ত সমাজ ব্যবস্থা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন এমন অভিভাবককে বেছে নিতে চান ভোটাররা। দৌলতপুরে একটা আপনার ফায়ার সার্ভিস দরকার, একটা আপনার ভালো একটা স্বাস্থ্য সেবার দরকার। এমন প্রার্থী চাই যাতে জনগণের চিকিৎসা, রাস্তাঘাট এ সমস্ত কাজ করবে, সেই প্রার্থী আমরা চাই। যে খাতে হোক আমরা সুষ্ঠু কাজ পাইলেই আমরা খুশি। পর্যবেক্ষণ করতে পারে যাতে কোনো দুর্নীতি না হয়, সেরকম লোককে আমরা ভোট দিব। আমরা যদি শান্তি করে একটু চলতে পারি কিংবা আমরা কর্ম করে খাইতে পারি। এলাকায় কোনো গন্ডগোল, মারামারি, কাটাকাটি, খিসখিসি যাতে না হয়, দেশটা যাতে সুখে থাকে তাই চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 1 আসনটি নিজেদের করতে চায় বিএনপি। মাঠে রয়েছেন জামায়াত ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীরাও। ভোটারদের মন জয়ে সবাই নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। যোগাযোগ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। আল্লাহ যদি আমাদেরকে জয়যুক্ত করেন, এদের যোগাযোগ ব্যবস্থাটা আমরা সেতুর মাধ্যম দিয়ে উন্নয়ন করে দেব ইনশাআল্লাহ। যাতে মাদক দূরত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কেউ মাদকের ব্যবসা করতে পারবে না ইনশাআল্লাহ। রামকৃষ্ণপুর এবং চিলপাড়ি মাঝামাঝি একটি অন্তত ছোট হলেও একটা হাসপাতাল তৈরি করার ইচ্ছা আমাদের আছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, এখানে কোনো জন রাহাজানি না করে, কোনো রাজনৈতিক প্রভাব না খাটায়, আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে কাজ করে, কোনো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে, আমি মনে করি গণ অধিকার পরিষদ দৌলতপুর আসন থেকে ইনশাল্লাহ নির্বাচিত হবে। কুষ্টিয়া 1 দৌলতপুর আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন। সবাই চান অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। জনপ্রত্যাশা পূরণে সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা নিশ্চিত ও দুর্নীতি প্রতিরোধ করা প্রয়োজন। মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে বক্তারা কথা জানান। তারা বলেন, নির্বাচনে মবের ভয় ও পেশি শক্তির ব্যবহার হলে ভোট সুষ্ঠু হবে না। সংলাপে তুলে ধরা ইশতেহারে স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্র সরকার, সুশাসন ও নিরাপত্তার বিষয় গুরুত্ব পেয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপ আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। এতে নতুন সরকারের দেশবাসীর প্রত্যাশা নিয়ে ইশতেহার উপস্থাপন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। দেশের 8 বিভাগের 35 জেলার বিভিন্ন সংগঠন ও স্থানীয় মানুষদের সাথে কথা বলে এটি তৈরি করেছে এই সংগঠনটি। ইশতেহারে গুরুত্ব পেয়েছে একটি কল্যাণমুখী রাষ্ট্র, অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং মর্যাদা ভিত্তিক জীবনের স্বপ্ন। সাধারণ নাগরিকরা তাৎক্ষণিক বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলাতে মন দিয়েছেন, আর যুবকরা কাঠামোগত পরিবর্তনের দিকে, নীতিগত পরিবর্তনের উপরে অনেক বেশি জোর দিয়েছেন। আলোচনায় বক্তারা জানান, সরকারে যারা আসবে তাদের জবাবদিহিতার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনে যদি টাকার খেলা বন্ধ হয়, তবেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে। অনেকগুলো সীমাবদ্ধতা অবশ্যই আছে বিদ্যমান ব্যবস্থায়, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান ব্যবস্থা is not being able to deliver. There is a big gap, and whoever is able to close that gap will win the hearts. নির্বাচনের সময় রাজনৈতিকভাবে যে সময়টা নাগরিকদের সচেতন করার কথা, সেই সময় বড় দলগুলি নাগরিকদেরকে সবচেয়ে অচেতন অবস্থায় নামানোর জন্য আমরা যেভাবে টাকার খেলা ছড়াতে দেখি, আমরা যেভাবে টাকার বস্তা নিয়ে এলাকায় যেতে দেখি, সেই জায়গাগুলিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, বাংলাদেশের সৎ, যোগ্য, দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির উত্থান খুবই কঠিন। রাজনীতিবিদরা বলেন, মবের ভয় ও পেশি শক্তির ব্যবহার হলে সুষ্ঠু নির্বাচন হবে না। রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের সামনে যে বিরাট বিষয় আছে, সেটা হলো দেশে একটি সুষ্ঠু, সুন্দর, নির্বাচন অনুষ্ঠিত করা। কারণ এই নির্বাচন পেতে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। রাজনীতিবিদরা অনেক কথা বলবে, কিন্তু জবাবদিহিতা হচ্ছে কি পয়েন্ট হিয়ার ইজ জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। নির্বাচিত সরকার থাকলে তার জনগণের কাছে যেতেই হয়। আর যত কথাই বলি, দিনের শেষে কিন্তু ভোটের জন্য যেতে হবে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেটি নিশ্চিত হওয়া জরুরি বলে মত দেন তারা। সব দলের একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণরা অনেকেই নির্বাচিত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক 3 দিন ব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধি সহ আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। 3 দিন ব্যাপী এই সম্মেলনে মোট 8টি সেশন অনুষ্ঠিত হবে। সম্মেলন চলবে 15 জানুয়ারি পর্যন্ত। Election is coming up on 12th of February. নির্বাচন ঘনিয়ে আসছে। অভ্যুত্থানের মাধ্যমে পুরনো যে ব্যবস্থা ছিল তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ছাত্র জনতা। সেই গণ আকাঙ্ক্ষা নিয়েই গণভোট হবে। এই গণভোটের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা কেমন হবে তা নির্ধারিত হবে। দেশের মানুষ বুঝতে পেরেছে পুরনো সংবিধানই আমাদের সকল সমস্যার মূলে রয়েছে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটস। মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেন জামায়াত আমির। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। আগামী বৃহস্পতিবার নিজের পরিচয়পত্র বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পেশ করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। মূলত পরিচয়পত্র জমা দেওয়ার আগে আনুষ্ঠানিকতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। সোমবার সন্ধ্যায় তিনি বাংলাদেশে এসে পৌঁছান। গত 9 জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের শপথ নেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এরপর ক্রিস্টেনসেনকে স্বাগত জানায় ঢাকার মার্কিন দূতাবাস। আইসিসির অনুরোধ সত্ত্বেও ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সাথে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করেছে বিসিবি। মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিসিয়ালদের নিরাপত্তা ও সুরক্ষাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আইসিসি ও বিসিবি আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খুঁজতে সম্মত হয়েছে। সামনের দিনগুলোয় দুই পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় রায় ঘোষণার জন্য 2 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জাজ আদালত 4-এর বিচারক এই তারিখ ধার্য করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর জানান, মঙ্গলবার এই মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা পলাতক থাকায় সেই সুযোগ পাননি। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামী 2 ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেন। এদিকে একই আদালতে শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 18 জনের বিরুদ্ধে আরেক মামলায় যুক্তি উপস্থাপনের জন্য আগামী 18 জানুয়ারি দিন ধার্য করেছে। 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন কার্যালয়। 24-এর গণঅভ্যুত্থানের সময় 22 জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছিলেন এই ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করে। এতে বলা হয়েছে, এইসব ব্যবসায়ী এখনও আওয়ামী লীগের অর্থের যোগান দিচ্ছে। তদন্ত করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এই যে এই ছবি, আমাদের কাছে এই ছবিটি আছে। এই ছবির ভিতরে থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে
25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছে এবং অজ্ঞাতনামা আরও 200-র অধিক রয়েছে। তদন্তকারী সংস্থাকে আমরা এখনই প্রসিকিউশনে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আজকের মাঝেই আমরা অনুরোধ করেছি আজকের মাঝেই যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয়। জ্বালানি সরবরাহ সরকারের জন্য চ্যালেঞ্জের, এই নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান, দেশ জুড়ে এলপি গ্যাস নিয়ে কাজ চলছে। অর্থ উপদেষ্টা জানান, ভেনেজুয়েলা এবং ইরান জুড়ে অস্থিরতা দেখা যাচ্ছে, এতে আশঙ্কা করা হচ্ছে জ্বালানি তেলের মূল্যের ওপর প্রভাব পড়তে পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো গঠনে পে কমিশন বাস্তবিক কাজ করছে। ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্ট অফ ভেনেজুয়েলা তো একটা হঠাৎ করে একটা ওয়ান অফ একটা জিনিস আসছে, আমেরিকা কীভাবে ডিল করে, অন্যরা আবার রেট। তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে। কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। রেস্তোরাঁ খাতের সমস্যার সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। মঙ্গলবার ডিআরইতে গ্যাস সংকট সহ 6 দফা দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি। রেস্তোরাঁ মালিকরা বলেন, করোনাকালীন সময়ের সংকট এবং পরবর্তীতে ছাত্র জনতার জুলাই বিপ্লবে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষ ও ব্যবসায়ীদের কাছে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের 1 বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও বিগত দিনের প্রতিবন্ধকতা দিন দিন বাড়ছে। তীব্র জ্বালানি সংকটে আমরা বিপর্যস্ত। গত ডিসেম্বর মাস থেকে সারা দেশে পাইপলাইন থেকে শুরু করে এলপিজি পর্যন্ত ভয়ঙ্কর সংকটে আছি। এই সংকটে এখন পর্যন্ত বর্তমান সরকার কার্যকর সমাধান করতে ব্যর্থ এবং পারেনি। ট্রেড ইউনিয়ন থেকে যে হয়রানি আমাদের মধ্যে চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় আমরা বাংলাদেশের সমস্ত রেস্তোরাঁ ব্যবসায়ীরা রেস্তোরাঁ বন্ধ করে দিতে বাধ্য হব। চীনের 5 নাগরিক সহ টেলিগ্রাম প্রতারক চক্রের 8 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এইসব জানান ডিএমপির সাইবার উত্তরের ডিসি মোহাম্মদ নাসের রিকাবদার। অনলাইনে চাকরি প্রতারণা, টেলিগ্রাম গ্রুপ প্রতারণা ও অন্যান্য অনলাইন প্রতারণা সংক্রান্ত অভিযোগ তদন্ত করতে গিয়ে রাজধানীতে প্রতারক চক্রের তথ্য পায় গোয়েন্দা টিম। এরপর রাজধানীর বসুন্ধরা ও উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় বিভিন্ন অপারেটরের 50,000-এর বেশি সিম, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করা হয়। এমন আমরা পেয়েছি যে কাউকে বলেছে যে আপনি 2,000 টাকা দেন, আপনি 2,500 টাকা পাবেন। তো 2,000 টাকা দেওয়ার পরবর্তীতে উনি 2,500 টাকা পেয়েছেন। পরে বলছে এবার 5,000 দেন, 6,500 পাবেন। তো 5,000 দিয়েছেন, 6,500 পেয়েছেন। পরে বলেছেন 50,000 দেন, 60,000 পাবেন। পরে যখন সেই ব্যক্তি 50,000 টাকা দিয়েছেন আর তিনি টাকা ফেরত পান নাই। এটা অনেক ধরনের শাখা প্রশাখা আছে, যাকে যেভাবে কনভিন্স করা যায় আর কি। 1 সপ্তাহের বেশি সময় জুড়ে উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ চলমান থাকলেও মঙ্গলবার সকালে রোদের দেখা মেলায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। আজ সকাল 9টায় এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল বাতাসে দিনের বেলায়ও কনকনে শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় 2,000 মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার ইরানের একজন সরকারি কর্মকর্তা এই তথ্য জানান। 2 সপ্তাহ ধরে চলা দেশব্যাপী অস্থিরতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পর এই প্রথম কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করল। রয়টার্সের সঙ্গে আলাপকালে ওই ইরানি কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী উভয় পক্ষের মৃত্যুর পেছনে সন্ত্রাসীরা দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ মানুষ আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য সে বিষয়ে ওই কর্মকর্তা কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। ইরানে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণেই এই অস্থিরতার সূত্রপাত হয়েছে। গত 3 বছরের মধ্যে এটি ইরানের কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বলে ধারণা করা হচ্ছে।
ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে সেই দেশের পণ্যের ওপর 25% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান বিক্ষোভে ইরানের ওপর চাপ আরও বাড়াতে ট্রাম্প এই পদক্ষেপ নিলেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা যে কোনো দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের ওপর 25% শুল্ক দিতে হবে। অবিলম্বে এটি কার্যকর হবে এবং এই আদেশ চূড়ান্ত। অর্থনৈতিক তথ্য ভান্ডার ট্রেডিং ইকোনমিক্স বলছে, ইরানের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার চীন, এরপর যথাক্রমে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ভারত। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অভিবাসন বিরোধী অভিযানে এক নারীকে গুলি করে হত্যার ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা অঙ্গরাজ্য। সোমবার মিনেসোটা অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন এই মামলার ঘোষণা দেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডেমোক্র্যাট শাসিত এই রাজ্যে ফেডারেল সরকারের সাম্প্রতিক অভিবাসন কর্মকর্তাদের তৎপরতা জননিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। এই তৎপরতাকে ফেডারেল আক্রমণ হিসেবে অভিহিত করেন অ্যাটর্নি জেনারেল। ঘটনাটিকে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন এলিসন। মিনেসোটার পাশাপাশি ডেমোক্র্যাট শাসিত ইলিয়ন অঙ্গরাজ্য একই ইস্যুতে ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করেছে। গত বুধবার মিনিয়াপলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টের গুলিতে এক নারী নিহত হন। এই হত্যাকাণ্ডের পর থেকেই শহরটিতে তীব্র বিক্ষোভ চলছে। মিয়ানমার পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের ওপর গণহত্যা চালিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে এই অভিযোগ করেছে গাম্বিয়া। নেদারল্যান্ডসের হেগ শহরে সোমবার আইসিজেতে ঐতিহাসিক এই মামলার শুনানি শুরু হয়। গণহত্যার অভিযোগে দায়ের করা এই মামলা আইসিজেতে পূর্ণাঙ্গভাবে শুনানি হওয়া প্রথম মামলা। 2019 সালে ওআইসির সমর্থনে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে মামলাটি দায়ের করে গাম্বিয়া। গণহত্যায় মিয়ানমারের সামরিক বাহিনীকে অভিযুক্ত করা হয়। এই বিচারের মাধ্যমে রোহিঙ্গা ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন গাম্বিয়ার বিচারমন্ত্রী। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 3 মাস পরও ইসরায়েলি সহিংসতা ও প্রাণহানি পুরোপুরি থামেনি। সোমবার খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় 3 ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 71,419 জনে। এ সময় অন্তত 1,71,318 জন আহত হন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আগ্রাসনে গাজার প্রায় 90% বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা পুনর্গঠনে প্রায় $70 বিলিয়ন প্রয়োজন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় 10,000 মানুষ নিখোঁজ রয়েছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের জন্য অভিজ্ঞদের নিয়ে স্কোয়াড গড়েছে নেদারল্যান্ডস। এই গ্রুপে নেদারল্যান্ডস খেলবে পাকিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র, বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে। স্কট এডওয়ার্ডসের অধিনায়কত্বে কলম্বোতে ডাচরা 7 ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। রুলফ ফন ডার মারউই, বাজ ডি লিড, মিচেল লেভিট ও জ্যাক লায়ন ক্যাশেট বাংলাদেশ সফরে ছিলেন না। তাদেরকে বিশ্বকাপের স্কোয়াডে ফেরানো হয়েছে। 2024 সালের নভেম্বরে শেষ টি-20 খেলা অভিজ্ঞ অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানকেও ফেরানো হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। গণভোটে বিএনপি হ্যাঁ ভোট দেবে জানালেন নজরুল ইসলাম। পোস্টাল ব্যালট সংশোধনের দাবি। চতুর্থ দিনের শুনানিতে 53টি আপিল মঞ্জুর, বাতিল 17টি। সবার জন্য সমান পরিবেশ চান প্রার্থীরা। জনপ্রত্যাশা পূরণে দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা, নাগরিক সংলাপে বক্তাদের মত। বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারত যাওয়ার অনুরোধ আইসিসির, আগের সিদ্ধান্তেই অনড় বিসিবি। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।